কি ক্লাস চলছিল? পলিটি। পলিটি এর আগের দিনে কি করানো হয়েছিল? ভাগ থ্রি কি করানো যায়? এনআরআই, পিআইও, ভিসা, পাসপোর্ট, এগুলো সব করানো হয়েছিল না? ঠিক আছে। তো আজকে আমরা পলিটিতে যেটা করব সেটা হলো কি না, এনআরসি কি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি, এগুলো আমরা জানবো। তাহলে আমাদের ভাগ 2 কমপ্লিট হয়ে যাবে। নাগরিকত্ব সম্বন্ধে পুরো কমপ্লিট করে দেবো আজকে। যেমন 2019 সালে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালে এসেছিল? 2019 সালে। 2019 সালে কোন আইন এসেছে? ভারতের সংসদে পেশ হয়েছে কোন আইন? না, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কে এই যে ক্যাব সিএবি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পেশ হয়েছিল 2019 সালে, এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 সালে আমাদের সেটা আইনে পরিণত হয়। তো এই আইনটা কি, কি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি, এটা নিয়ে কেন এত বিরোধিতা, এত কেন মানে চারিদিকে পুরো একটা দেশ জুড়ে পুরো কেন একটা ভায়োলেন্সের মতো সৃষ্টি হয়েছিল কেন? না, সেই টাইম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কোনো মানে কারণ না। নর্মালি আমাদের যেমন নাগরিকত্ব নেওয়ার যে নিয়ম আছে তার মধ্যে পঞ্জীকরণ, রেজিস্ট্রেশনের মাধ্যমে যে নাগরিকত্ব নেওয়া হয়, রেজিস্ট্রেশনের মাধ্যমে যে নাগরিকত্ব হয় সেখানে কি বলা ছিল না, মিনিমাম 7 বছর ভারতবর্ষে বসবাস করলে, যে কোনো দেশের ব্যক্তিকে 7 বছর ভারতবর্ষে বসবাস করলে যে কোনো দেশের ব্যক্তি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। এটা আমাদের কি রেজিস্ট্রেশন যে নিয়ম ছিল নাগরিকত্ব নেওয়ার, সেই নিয়মে এটা বলা আছে। 7 বছর ধরে ভারতবর্ষে বসবাস করলে, 7 বছর ধরে ভারতবর্ষে বসবাস করলে যে কোনো দেশের ব্যক্তি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। এটা বলা হয়েছে রেজিস্ট্রেশনের মাধ্যমে। 2019 সালে এই যে নিয়মটা 2019 সালে যখন আমাদের পরিবর্তন করা হয়, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পরিবর্তন না, নতুন একটা আইন নিয়ে আসা হয় নাগরিকত্ব দেওয়ার জন্য। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকত্ব দেওয়ার জন্য একটা নতুন আইন করা হয়, সেখানে কি বলা হয়েছে না, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ, এখানে কি বলা হয়েছে না, 3টে দেশের ব্যক্তিকে শুধুমাত্র নাগরিকত্ব দেওয়া যাবে। কটা দেশ? 3টে। একটা পাকিস্তান, একটা আফগানিস্তান, আর একটা বাংলাদেশ। পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশ, এই 3টে দেশের ব্যক্তিকে, মানে কটা দেশে যদি বলা হয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে
কটা দেশের ব্যক্তিকে ভারতের নাগরিকত্ব দেওয়া যাবে? না 3টে দেশের ব্যক্তিকে ভারতের নাগরিকত্ব দেওয়া যাবে। এখানে শুধু 3টে দেশের বলেছে, গোটা পৃথিবীর না। এখানেও কি বলেছে না 2014 সাল থেকে ভারতে বসবাস করতে হবে। 2014 সাল থেকে ভারতে বসবাস করতে হবে। 2019 সালে পাস হয়েছে, মানে অ্যাকচুয়ালি হিসাব অনুযায়ী কি রেজিস্ট্রেশন বিধি মানে 14, 15, 16, 17, 18, 19 ধরো 2014 সালের আগে ভারতের বসবাস করতে হবে। তো মিনিমাম সেই আগের মতোই আমাদের নিয়মটা পাস হচ্ছে, 14 সালের আগে ভারতবর্ষে মানে বসবাস করতে হবে। তো এটা বলা হয়েছিল। তো এখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে আরেকটা নতুন কি বলে দিয়েছিল না, এই 3টে দেশ থেকে যারা ভারতবর্ষে আসবে, এই 3টে দেশ থেকে যারা ভারতবর্ষে আসবে এবং এই 3টে দেশের মধ্যে যারা সংখ্যালঘু এবং ধর্মীয় পীড়িত তারাই কেবলমাত্র আবেদন করতে পারবে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান এই 3টে দেশেই হচ্ছে কি অ্যাকচুয়ালি মুসলিম কান্ট্রি। 3টে দেশেই কি কান্ট্রি? মুসলিম কান্ট্রি। তো এই 3টে দেশেই মুসলিম ছাড়া অন্যান্য সমস্ত জাতিই কি সংখ্যালঘু। তাহলে মুসলিম ছাড়া যেসব জাতি আছে এর মধ্যে ম্যাক্সিমামটাই কি হিন্দু জাতি। তো এই হিন্দু জাতি ম্যাক্সিমামটাই আছে। এখানে কি বলেছেন? মুসলিম ছাড়া, মানে মুসলিম ছাড়া ডাইরেক্ট বলেনি, এই 3টে দেশের যারা নাগরিক ধর্মীয় পীড়িত এবং অত্যাচারিত হয়ে যারা ভারতের শরণার্থী হয়ে এসেছে তাদেরকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এটা বলা হয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা, এটা বলেছে। এরপর বিভিন্ন রাজনৈতিক নেতা বিভিন্নভাবে সেটাকে মানে তুলে ধরছে, বিভিন্ন জায়গায় বলে দিচ্ছে না যে মুসলিমদেরকে ভারতে নাগরিকত্ব দেওয়া যাবে না। কোনো রাজনৈতিক নেতা বলে দিচ্ছে মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হবে। এটা ভালোভাবে মানে সঠিকভাবে এটাকে না করে এর একটা অনেক বড় আকার ধারণ করে দিচ্ছে, যার কারণে এত ঝামেলা এত বাওয়াল তৈরি হচ্ছে। তো এটা হলো কি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখানে কি বলেছে? পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের এই 3টে দেশের নাগরিক যারা ধর্মীয় পীড়িত হয়ে ভারতের শরণার্থী হয়ে এসেছে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া যাবে। তারা যদি আবেদন করে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, এটা বলা হয়েছে। সেটাকে হোম মিনিস্ট্রি দপ্তর যাচাই করে দেখবে, তারপরেই দেবে, তার আগে পর্যন্ত না। তো এটা হলো কি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এরপরে ইন্ডিয়া তো এই ভারতবর্ষের এই সাইডে যে কি পাকিস্তান, এই সাইডে যে কি আফগানিস্তান, এই সাইডে আছে কি বাংলাদেশ। তো এই ভারতবর্ষে এন্ট্রি করেছে কি এই বাংলাদেশে ম্যাক্সিমাম। বাংলাদেশ থেকে 1971 যখন যুদ্ধ হয়েছিল, 1971 সালের যে যুদ্ধ হয়েছিল, 1971 সালের আগে যে যুদ্ধ হয়েছিল এখানে ছিল কি, এটা হচ্ছে আমাদের পশ্চিম পাকিস্তান আর এটা হচ্ছে কি পূর্ব পাকিস্তান। বাংলাদেশের আগের নাম ছিল পূর্ব পাকিস্তান। তো এই পাকিস্তান, পূর্ব পাকিস্তানকে এরা করেছিল কি পশ্চিম পাকিস্তান মানে প্রচণ্ড পরিমাণে টর্চার করেছিল এই বাংলাভাষী বলে, এদেরকে প্রচণ্ড পরিমাণে অত্যাচার, মানে এতটাই নৃশংসভাবে অত্যাচার করেছিল। যারা এখানকার হিন্দু সংখ্যালঘু যারা ছিল তারা প্রত্যেকেই মানে নিজের প্রাণের ভয়ে ম্যাক্সিমাম কি আসামে মানে এন্ট্রি করে গিয়েছিল, আসামে এন্ট্রি করে গিয়েছিল। এই বাংলাদেশে লাগোয়া যে বর্ডার আসাম, পশ্চিমবঙ্গ এই জায়গাগুলোতে কি
এন্ট্রি করে গিয়েছিল। তার মধ্যে সবথেকে বেশি কোথায় এন্ট্রি করেছিল না আমাদের আসামে। তো আসামে প্রায় 20 লাখ শরণার্থী বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছিল 1971-এর যুদ্ধের আগে। তো তারপর যখন এসেছিল পরবর্তীকালে, তখন তো এসেছিল, পরবর্তীকালে পরে আরও অত্যাচারিত পরে আসতেই থাকছে। সেই আশাটা বন্ধ করার জন্য আসামের একটা ছাত্র সংগঠন তার বিরোধিতা করে আন্দোলন করেছিল। এবং সেই আন্দোলন করার পর যে এখানে এদেরকে মানে ওরা কন্টিনিউয়াসলি যদি আসতে থাকে আসামে, এদেরকে রাখতে দেওয়া যাবে না, ওই ছাত্র সংগঠন আসামের বিরোধিতা করেছিল। পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক মানে মুদ্রা হওয়ার পর সেটা কি হয়েছিল না সেটা সুপ্রিম কোর্টে কেস হয়ে গেছিলো। তো সুপ্রিম কোর্টে একটা লং টাইম মানে কেস হয়েছিল। তো সুপ্রিম কোর্টে লাস্ট কি ফয়সালা হয়েছিল, লাস্ট যে ফয়সালা হয়েছিল, যারা 1971 সালের মার্চ মাসে 24শে মার্চ 1971 সালের আগে যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছিল তাদের একটা মানে রেজিস্টার তৈরি করতে হবে। সেটাকে কি বলা হচ্ছে, একটা রেজিস্টার তৈরি করার জন্য অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট। কি দিয়েছিল, 24শে মার্চ 1971 সালের আগে যারা ভারতবর্ষে এসেছে বাংলাদেশ থেকে কিংবা পাকিস্তান অন্য দেশ থেকে, এই বাংলাদেশ থেকে যারা এসেছিল ভারতবর্ষে মানে আসামে ম্যাক্সিমামটা এসেছিল কোথায়, আসামে। তো মেন প্রবলেম ছিল কোথায়, আসামে। তো যারা এসেছিল তাদেরকে একটা রেজিস্টার করতে হবে, সেই রেজিস্টারটা একটা বানাতে হবে। তো রেজিস্টারটা বানানোর জন্য, তো রেজিস্টারটাকে যে বানানো হবে সেটাকে কি বলা হয়েছিল না এনআরসি, ন্যাশনাল রেজিস্টার সিটিজেনশিপ। এই এনআরসি সেটাকে কি বলা হচ্ছে না এনআরসি, ন্যাশনাল রেজিস্টার সিটিজেনশিপ। তো এই রেজিস্টারে তাদের নামগুলোকে লিখতে হবে, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো এর মধ্য থেকে ম্যাক্সিমাম আইডেন্টিফাই যেটা এনআরসির আন্ডারে আসামে প্রথম এনআরসি চালু করা হয়েছিল, সেই এনআরসিতে কতগুলো নাম এসেছিল, 20 লাখ তাদের নাম পাওয়া গেছে এনআরসিতে। 20 লাখ লোকের নাম পাওয়া গেছে। এই 20 লাখ লোকের মধ্যে 7 থেকে 8 লাখ হচ্ছে কত, 7 থেকে 8 লাখ হচ্ছে কি মুসলিম। 7 থেকে 8 লাখ হচ্ছে কি মুসলিম। আর এখানে আমাদের কি এখানে 12 থেকে 13 লাখ হচ্ছে হিন্দু। তো যারা হিন্দু আছে এটা হচ্ছে এনআরসি, বোঝা গেল এনআরসি কি। আর এখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি। এরপর এর মধ্যে যে 12 থেকে 13 লাখ যে হিন্দু আছে, হিন্দু শুধু হিন্দু না, হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান যারা আছে, সেই সমস্ত ধর্মের লোকরা কি হবে না সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা তারা নাগরিকত্ব পেয়ে যাবে। তাহলে বাদ রয়ে গেল কোথায় না, বাদ রয়ে গেল আমাদের এই 7 লাখ মুসলিম বাদ রয়ে গেল। যার কারণে যে মুসলিমরাকে কেন দেওয়া হবে না, যার কারণে পুরো এটাকে নিয়ে পুরো দেশ জুড়ে তুলকালাম, বিভিন্ন জায়গায় আগুন ধরে দিয়েছিল, বিভিন্ন জায়গায় রেল স্টেশনে আগুন ধরে দিয়েছে, এত মানে অত্যাচার করেছে। এরা কি মুসলিম, এদেরকে প্রমাণিতভাবে এটা প্রমাণ করা গেছে যে এরা বাংলাদেশ থেকে এসেছে, এটা প্রমাণ করা গেছে টোটাল 20 লাখের মতো। তো এদেরকে রাখা হয়েছিল কোথায়, একটা ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে। সেই ডিটেনশন ক্যাম্পে এদেরকে তো এমনি ফাঁকা জায়গায় রাখা যাবে না, ডিটেনশন ক্যাম্প তৈরি করে রাখা হয়েছে। সেই ক্যাম্পে রেখে তাদেরকে খাবার দেওয়া সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে। এদেরকে নর্মালি 7 লাখ মুসলিম, এদেরকে নর্মালি বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা উচিত। কি না, এদেরকে অবশ্যই বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা উচিত। আর এই 20 লাখ যারা হিন্দু আছে, কারণ 7 লাখ মুসলিম যারা আছে, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, ওদের ওখানে থাকতে কোনো অসুবিধা হবে না, কারণ এরা তো এসেই ছিল বাংলাদেশ থেকে। তাহলে এদেরকে ওখানে পাঠাতে কী অসুবিধা আছে, কোনো অসুবিধাই নেই। তো এটা হচ্ছে কি এনআরসি, এটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো এগুলোকে বিভিন্ন রাজনৈতিক নেতারা অ্যাকচুয়ালি কাগজে কলমে হচ্ছে একরকম, রাজনৈতিক নেতারা রাজনীতি করার জন্য সেগুলোকে প্রচার করছে অন্যভাবে, যার কারণে এগুলো অনেকটাই মানে প্রচুর পরিমাণে একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করছে।
তো এই জায়গা থেকে মানে এটা এরপরে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট একটা দৃষ্টি দিক দিয়ে যেমন ভালো, কিন্তু আর একটা দৃষ্টি দিক দিয়ে যদি আমরা দেখি, এখান থেকে ধরো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা যারা এই ডিটেনশন ক্যাম্পে আছে 12 থেকে 13 লাখ হিন্দুর দ্বারা, তারা অনেক অনেক মুসলিম আছে, তারা কি করবে, পাকিস্তানের যারা এজেন্ট আছে আইএসআই এজেন্ট তারা এসে এই ডিটেনশন ক্যাম্পে এটা সুযোগ সুবিধা নেওয়ার জন্য, তারা এসে ভারতের নাগরিক হওয়ার জন্য তারা এসে এখানে আবেদন করবে যে আমাদেরকে প্রচুর অত্যাচার করেছে পাকিস্তান কিংবা বাংলাদেশ প্রচুর অত্যাচার করেছে, আমাদেরকে নাগরিকত্ব দিয়ে দাও। তো যারা নর্মাল তাদের থেকে অনেক বেশি তারা অভিনয় করবে, আর তাদেরকে দিয়ে দেওয়া মানেই কি, ভারতের সমস্ত খবর, এই যে তাদের যে আইএসআই এজেন্টের ভারতের সমস্ত খবর, ভারতের যে ইন্টারনালি ভারতের যে জঙ্গি সংগঠনকে তারা আস্তে আস্তে এন্ট্রি করে নেবে, সেটা কি ওই জায়গাগুলোকে লক্ষ্য রাখতে হবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। এগুলোকে ভালোভাবে যাচাই তথ্য করার পরে তাদেরকে ভারতের নাগরিকত্ব যাতে দেওয়া হয়, এই জায়গাগুলোকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কোন কোন দেশকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে না, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ, এই 3টে দেশের লোককে যারা ধর্মীয়ভাবে পীড়িত এবং অত্যাচারিত হয়ে ভারতের শরণ নিয়েছে, তাদেরকেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এনআরসি 24শে মার্চ 1971 সালের আগে যারা ভারতে এসেছে তাদের একটা লিস্ট রেজিস্টার তৈরি করা, ন্যাশনাল রেজিস্টার সিটিজেনশিপ, তাদের একটা রেজিস্টার তৈরি করা। সেই রেজিস্টারের মধ্যে পাওয়া গেছে কত, 20 লক্ষ আসামে পাওয়া গেছে। এরপরে বলা হয়েছে কি পুরো দেশ জুড়ে আমরা এনআরসি চালু করব, কিন্তু পুরো দেশ জুড়ে এনআরসি চালু করে লাভ সেরকম কিছু নেই, শুধু আসামে প্রবলেম ছিল, আসামেই কেবলমাত্র সবথেকে বেশি, পশ্চিমবঙ্গে আছে প্রবলেম, পশ্চিমবঙ্গে আমাদের সেটাকে এনআরসিতে অনেক পশ্চিমবঙ্গেও ঢুকে আছে, বাকি অন্য অন্য জায়গাগুলো এতটা পরিমাণে প্রবলেম নেই। তো এটা হলো কি এনআরসি আর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। পরের ক্লাস ভাগ 3 নিয়ে আমরা আলোচনা করব।